উনি যদি একাই যুক্ত থাকতেন তাহলে আমি বুঝতে পারলাম না প্লেস অফ অকারেন্সটা কেন ডিস্ট্রয় করার দরকার ছিল বা পুলিশই প্লেস অফ অকারেন্সটা কেন বাঁচাবে। লালবাজারে হয়েছে, খবর নিন, পুলিশই করেছে। অনেক পুলিশ অফিসার, আবার হ্যাঁ, সৎ পুলিশ অফিসার ওপর তলাতেও আছে। 50% তো তৃণমূলের দালালি করে চলে, যারা শাসক দল দেখাতে চাইছে বড় ভেতরে মাথা, যাতে না নামটা হয়ে আছে, তাই জন্য আগে ভাগে গাও না। আপনি পশ্চিমবাংলায় যতগুলো খুন এবং ধর্ষণ হয়েছে ধারাবাহিকভাবে 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত যদি আপনি হিসেব করেন, 95% জায়গাতেই আপনি শাসক দলের যারা নেতা নেত্রী রয়েছেন তাদেরই নাম উঠে আসবে অভিযুক্ত। দাদা, আমরা যেমনটা দেখতে পেলাম, সঞ্জয় রায়কেই অবশেষে দোষী বলে সাব্যস্ত করা হলো এবং তার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। কি বলবেন সে বিষয়ে? দেখুন, সঞ্জয় রায়কে যে দোষী সাব্যস্ত করা হয়েছে, এটা ঘটনা, ওনাকে পাওয়া গেছিল, ওনার প্রেজেন্স ওই দিন রাত্রে আরজি করে ছিল, এটা অ্যাডমিটেড পজিশন। কিন্তু কিছু প্রশ্ন তো রয়ে গেল। আরজি কর একটি, বলতে পারেন, পাবলিক প্লেস। আমি এই জন্য পাবলিক প্লেস শব্দটা খুব কশাসলি ব্যবহার করলাম, তার কারণ ওটা একটা জেনারেল হসপিটাল, স্টেট জেনারেল হসপিটাল, যেখানে 24 ঘন্টা আইদার ডাক্তারবাবুরা আছেন, অথবা নার্স ম্যাডামরা রয়েছেন, অথবা যারা মেডিকেল ওয়ার্কার্স রয়েছেন তারা রয়েছেন, সিকিউরিটি রয়েছেন, পেশেন্টসরা রয়েছেন, প্রচুর লোকজন 24 ঘন্টাই আরজি করের মতন একটা বড় সরকারি হসপিটালে থাকে। সেখানে সঞ্জয় রায় একজনকে গিয়ে মার্ডার করে পালিয়ে চলে গেল, রেপ করে মার্ডার করে পালিয়ে চলে গেল। কেউ একজনও আই উইটনেস নেই, শুধু সিসিটিভি ক্যামেরা ছাড়া। এবং সিসিটিভি ক্যামেরায় আমি অর্ডারটা পড়ছিলাম, পুরোটা পড়া হয়নি। ওনাকে ওখানে প্রেজেন্স দেখা গেছে, মানে যেতে দেখা গেছে, বেরোতে কেউ দেখতে পায়, সিসিটিভিও নাকি দেখতে পায়। পুরোটা পড়লে জিনিসটা বোঝা যাবে। তো সঞ্জয় রায় তিনি একা ওখানে করে চলে গেলেন, এটা আমার কাছে অন্তত বিশ্বাসযোগ্য বিষয় হলো না। এটা প্রথম। দ্বিতীয়ত, যদি সঞ্জয় রায় একাই করে চলে যেত, উনি নির্দোষ, আমি এই কথা বলছি না, হয়তো আমার ব্যাখ্যাতে হয়তো অনেকে ভাববেন যে আমি ওনাকে না, আমি ওনাকে, উনি দোষী, নিজে করে থাকতে পারেন, কনস্পিরেসি জড়িয়ে থাকতে পারেন। এখন তো অর্ডার এসেছে যেটার ভিত্তিতে ওনাকে সাজা দেওয়া হয়েছে যে উনি ওখানে প্রেজেন্ট ছিলেন এবং উনি, মানে আই উইটনেস না থাকলেও সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলছে যে উনি কাজটার সাথে যুক্ত। কিন্তু আমি যেটা বলতে চাই, উনি যদি একাই যুক্ত থাকতেন তাহলে আমি বুঝতে পারলাম না প্লেস অফ অকারেন্সটা কেন ডিস্ট্রয় করার দরকার ছিল বা পুলিশই প্লেস অফ অকারেন্সটা কেন বাঁচালো না। যেখানে ঘটনাটা ঘটেছে বা ক্রাইম সিন যে জায়গাটা হয়েছে, সেই জায়গাটা তো পুলিশের সিজ করে বাঁচিয়ে রাখা দরকার ছিল। 14ই আগস্ট রাতে বেলা ওটাকে আবার ডিস্ট্রয় করার জন্য লোক পাঠিয়ে ডিস্ট্রয় করা হলো। পুলিশ জানে না, মুক্তাঞ্চল জায়গা, পরে পুলিশ এসেছিল। এই দুটো ইনসিডেন্টের থেকে আমার যেটা সব থেকে বড় সন্দেহ, সেটা হচ্ছে হলো যে বড় মাথা কাউকে বাঁচানোর চেষ্টা পুলিশ কনস্ট্যান্টলি করে গেছে এবং সেই বড় মাথা পর্যন্ত এখনো অব্দি তদন্ত দেখে আমার যেটা মনে হয়েছে সিবিআই পৌঁছতে পারে। দুঃখের বিষয় এটা। দাদা, তুমি যেমনটা বললে, প্লেস অফ অকারেন্স ডিস্ট্রয় করা হয়েছে, 14 তারিখ রাতে ভাঙচুর করা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে তথ্য প্রমাণ যে লোপাট করা হয়েছে, সিবিআই তো সেই বিষয়ে কোনো চার্জশিট এখনো দেয়নি। এটাই তো দুঃখের বিষয়। তথ্য প্রমাণ লোপাট হয়েছে সেটা সিবিআই এর এফআইআর এ স্পষ্ট। তথ্য প্রমাণ লোপাট হয়েছে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন টালা থানার আইসি কে গ্রেপ্তার করেছিল। আমি বুঝতে পারলাম না যে টালা থানার আইসি কি শুধু একাই তথ্য প্রমাণটা লোপাট করলো, আর কেউ লোপাট করলো না, তারপরে আর কিছু হলো না? তাহলে টালা থানার আইসি, তার মানে কি সিবিআই একজন নির্দোষ লোককে গ্রেপ্তার করে নিল? যদি আর সিবিআই যদি টালা থানার আইসি কে ধরার পরে আর কিছু না পেয়ে থাকে, তাহলে সিবিআই কি একদম নির্দোষ একজনকে গ্রেপ্তার করে আর কিছু করলো না? প্রশ্ন আমাদের মনে আসবে না? নাকি টালা থানার আইসি একা গিয়ে তথ্য প্রমাণগুলো সরিয়ে চলে গিয়েছিল? এটা তো টালা থানার আইসি কে ভিকটিম করা হলো।
তারও তো পরিবার আছে। আইসি কে, ইন্সপেক্টর ইনচার্জ কে, সে তো ওপরতলার কথা শুনে চলে। আরজি করের মতন ঘটনা তিনি এন্ডোর্সিং অফিসার হতে পারেন, যে এফআইআর তিনি জেনেছেন। তার কি এই ক্ষমতা আছে যে তিনি চাইলে ওই প্লেস অফ অকারেন্সটা সিল করে দিতে পারবেন? তার উপরে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ওই লালবাজারের, বা এরিয়ার অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তার উপরে ডেপুটি কমিশনার, তার উপরে জয়েন্ট কমিশনার নেই? কলকাতা পুলিশে বিক্ষোভ হয়েছে আরজি করের ঘটনার পরে, যে উপরতলার অফিসাররা যদি নিচু তলার অফিসারকে কোনো ইনস্ট্রাকশন দেয়, ওরাল দেবেন না, রিটিন দিন। লালবাজারে হয়েছে, খবর নিন, পুলিশই করেছে। অনেক পুলিশ অফিসার, আবার হ্যাঁ, সৎ পুলিশ অফিসার ওপর তলাতেও আছে। 50% তো তৃণমূলের দালালি করে চলে, যারা আইপিএস। 50 না, ওটা 60-65-70% বল, 30% জেনুইন আইপিএস আছে, যারা দালালি করে তাদের জীবন চলে। কিন্তু দাদা, অন্যদিকে আমরা দেখতে পারলাম বিচার ব্যবস্থা থেকে বলা হয়েছিল এটা বিরল থেকে বিরলতম ঘটনা নয়। সে বিষয়ে আপনি কি বলবেন? কারণ কি দেখুন, মুখ্যমন্ত্রী অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ বা ডিস্ট্রিক্ট কোর্ট এটা তার অবজারভেশনের মধ্যে দিয়েছে, বিরল থেকে বিরলতম ঘটনা নয়। এখনো হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্টও আছে। আমি মনে করি অনেক যারা যারা পার্টি আছেন তারা হয়তো যাবেন বা আবেদন। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সে দেখুন, সঞ্জয় রায়কে, আমার যেটা মনে হয়েছে, কোনো সঞ্জয় রায়ের কোনো আই উইটনেস নেই। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপর ভিত্তি করে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই স্টেজে দেখুন, ঘটনাটা বিরলতম ঘটনা, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, যেটা আমরা আইনের ভাষায় বলি, ঘটনাটা সেইটা। কিন্তু এই মামলাতে অনেকগুলো প্রশ্নও রয়ে যাচ্ছে। সাজা উনি দিয়েছেন যাবজ্জীবন, সেটার অনেক ব্যাখ্যা থাকতে পারে। তার কারণ হচ্ছে হলো, ধরুন অনেকে আছে ফাঁসির বিরোধী, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, কিন্তু ফাঁসির বিরোধী, এটা অনেকে থাকে। অনেক মানুষই ফাঁসির বিপক্ষে সওয়াল করে, যে হ্যাঁ, তাকে সাজা দাও, ফাঁসি দিও না, সেটা একটা বিষয় হতে পারে। তবে আমি এটা মনে করি যে দেখুন, এখনো হাইকোর্ট কি বলবে আমি জানি না। দিস শুড হ্যাভ বিন আ রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, এটা আমার ভিউ। কারণ যেভাবে যে নৃশংসতায় খুন হয়েছে, এটা তো আর মানে তাহলে তো আর কেউ মানে নর্মাল হয়ে যাবে ব্যাপারটা। দিস ইজ আ রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস। এবার দেখুন, ফাঁসি হোক কি না হোক সেটা নিয়ে অন্য যুক্তি। অনেকে আছে ফাঁসি, ধরুন অনেক মানুষ যারা অত্যাচারিত হয়েছেন তারাও হয়তো বলবেন, অনেক অত্যাচারিত পরিবারই হয়তো বলবেন যে না, ফাঁসি দিও। তার অনেক যুক্তি থাকতে পারে। একটা লোককে বাঁচিয়ে রাখলে সে সাজাটা পাবে, ফাঁসি দিয়ে দিলে সে মারা যাবে, এটাও আবার যুক্তি। তো ফাঁসির বিষয়ে আমি কিছু বলবো না, তবে হ্যাঁ, অবজারভেশন যেটা ডিস্ট্রিক্ট কোর্টের এসেছে, আমি জানি না হাইকোর্ট কি বলবে। তবে দিস ইজ অ্যাট প্রেজেন্ট, তো দিস ইজ আ রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে আমার মনে হচ্ছে। দাদা, তুমি যেমনটা ফাঁসির কথা বললেন, সেরকমই মুখ্যমন্ত্রী অন্যদিকে হাইকোর্টে দ্বারস্থ হলেন ফাঁসির চ্যালেঞ্জ করে। রাজ্য সরকারের এই মামলাটা করার কি এখতিয়ার আছে নাকি? এই মামলাটা করতে পারবে তিনজন। একটা হচ্ছিল ভিকটিম ফ্যামিলি, মানে মেয়েটির বাবা, ডাক্তারবাবুর বাবা আর মা, সিবিআই করতে পারবে। আর সঞ্জয় রায়ের, যার বিরুদ্ধে সাজা হয়েছে, তিনি অ্যাপিল করতে পারবেন। এই মামলাটা তিনজন করতে পারবে। পাবলিক ডিমান্ড হয়ে গেল আমাকে ফাঁসি দিতে হবে, তাহলে কি ফাঁসি দিতে পারবে? এটা কি ইয়ে নাকি? ওইসব মুখ্যমন্ত্রীর দেখুন মিথ্যাবাদী কথাবার্তা সারা জীবন ধরে উনি বলে এসেছেন। কোর্টে গিয়ে কেউ যদি বলে যে আমি কিছু সওয়াল করব বা কিছু বলবো, আমাদের দেশের জজেরা সবাইকে শোনে বলে শুনতে পারে, কিন্তু বেসিক্যালি আইনে এই রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীর কোনো এখতিয়ার নেই হাইকোর্টে অ্যাপিল করার। এটা ক্রিমিনাল অ্যাপিল। ক্রিমিনাল অ্যাপিল করার এখতিয়ার তিনজনের আছে, যে ভিকটিম, যে অ্যাকিউজড, আর স্টেট। স্টেট বলতে যেহেতু মামলা ট্রান্সফার হয়ে গেছে, এটা সিবিআই এর কাছে চলে গেছে, রাজ্য সরকার অ্যাপিল করে কি করবে? লোক দেখানো, হাততালি কুড়োনো অ্যাপিল।
যদি করে আমি জানি না ওনাকে কেস উনি তো অনেক কথাই বলে ফেলেন, এমএ বিএ এলএলবি এমকম বিকম পিএইচডি সবই ওনার আছে বলে উনি নাকি দাবি করেন। এখন এমবিবিএস টা আমি কোনোদিন শুনিনি দাবি করবেন। এখন কিছুদিন পরে এইসব ঘটনা ফটনা দেখে হয়তো নিজে বলবেন, বলে বসতে পারেন যে এমবিবিএস ফুল ফর্মটা বলতে পারবেন কিনা জানি না। কিন্তু দাদা অন্যদিকে অভিষেক ব্যানার্জি বলছেন কেন আমাদের ট্যাক্সের টাকা ধ্বংস করে ওকে প্রতিপালন করা হবে। ওনাকে প্রতিপালন করছে কেন? এখনো ওনাকে গ্রেপ্তার করা হয়নি কেন? এর উত্তরটা কে দেবে? বড় বড় কথা বলছে, কোনো যোগ্যতা আছে বলা? এককালে নাকি এমবিএ আইআইপিএম থেকে নাকি লিখতেন শুনেছিলাম, জানি না এখন আর লেখেন না। এইসব ফ্যামিলির ছেলে মেয়েদেরকে এই ধরনের কথা বলার এখতিয়ার বা যোগ্যতা আছে কোনো? অনেক ক্ষেত্রে অনেক মানুষকে আইন জগতে বা বিভিন্ন সময় যদি স্টুডেন্টস বলে বাঁচিয়ে রাখতে হয়, অনেক ক্ষেত্রেই বাঁচিয়ে রাখতে হয়। সবসময় ফাঁসিটা সলিউশন হতে পারে না। যদিও বা আমি এরম ধরনের ঘৃণ্য অপরাধের সাজা ফাঁসিই দাবি করব, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু অনেক ক্ষেত্রে করতে সবাইকে আপনার তো ফাঁসি দিলে তো চলে না। অপরাধটা ঘৃণ্য থেকে ঘৃণ্যতম অপরাধ, সাজাটা কি হবে ওই পাবলিক সেন্টিমেন্টের জায়গায় দাঁড়িয়ে কি ফাঁসি হবে, এটা কি কোনো কথা হলো নাকি? দাদা কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে না শাসক দল মরিয়া হয়ে উঠেছে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে। এটা সম্পূর্ণ, আমি মনে করি না যে শাসক দল এই মরিয়া হয়ে উঠেছে, এগুলো বেকার কথাবার্তা। কারণ শাসক দল দেখাতে চাইছে বড় ভেতরে মাথা যাতে না নামটা হয়ে আছে, তাই জন্য আগে ভাগে গাওনা গিয়ে রাখছে। আপনি পশ্চিমবাংলায় যতগুলো খুন এবং ধর্ষণ হয়েছে ধারাবাহিকভাবে 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত যদি আপনি হিসেব করেন, 95% জায়গাতেই আপনি শাসক দলের যারা নেতা নেত্রী রয়েছেন তাদেরই নাম উঠে আসবে অভিযুক্ত হিসেবে। কিন্তু দাদা শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে কমরেড সঞ্জয় রায়কে বাঁচাতে নেমে পড়েছে সিপিআইএম। ওটা শাসক দলের পক্ষ থেকে যত ধরনের কথা তাদেরকে বলতে দিন, কারণ তারা নিজেরাও জানেন যদি এটা তদন্ত সঠিক হয় তাদের নেতা নেত্রীরা বাইরে থাকবে না, ভেতরে যাবে। আর যদি আপনার মনে হয়ে থাকে কোনো রাজনৈতিক দলের নেতা, আপনার তো পুলিশ প্রশাসন তো আপনার হাতেই ছিল, আপনি তো তাদেরকে গ্রেপ্তার করতে পারতেন। প্রশাসন তো আপনার হাতে আছে, গ্রেপ্তার করুন। ক্ষমতা আপনার হাতে আছে, গ্রেপ্তার করুন। ক্ষমতা থাকে করুন। করছেন না কেন, এটাই তো প্রশ্ন।